নেই, একটু স্টাডি করেন না এই বিষয়ে। আমরা কোন জেনারেশনে আছি? আপনাকে উল্টো করে ঝোলাবো বলছি তো। আপনি দেশে আসেন, আপনার যদি ভিসা লাগে, বাংলাদেশ গভর্নমেন্ট যদি ভিসা না দেয় আপনাকে, ভিসা দেওয়ার জন্য যা যা করা লাগে আমরাই করে দিব। আপনি আসেন, আপনাকে একটু ঝুলাতে চাই আমরা। পদ্মার নিচে মিসাইল সিটি এমন গোপন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ, যা কল্পনাকেও হার মানায়। এই মিসাইল সিটি এমনভাবে তৈরি হচ্ছে যাতে শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ চালানো যায়। চট্টগ্রাম এবং ঢাকার মাটির নিচে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক এই সামরিক ঘাঁটি। মাটির গভীরে বিশাল এলাকা জুড়ে সামরিক ঘাঁটি তৈরি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাহাড়ি এলাকার নিচে তৈরি করা এই গোপন সামরিক ঘাঁটি যেন রীতিমতো এক শহর। এবার স্বৈরাচারের প্রেতাত্মাদের জন্য একটা দুঃসংবাদ হলো এই প্রথমবারের মতন বাইরে কলিজা কাহারে বলে কত প্রকার কি এটার একটা প্রমাণ দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। কি এমন মেশিন আসলো যেটা দিয়া এতগুলা সিকিউরিটি লেয়ারকে ফাইরা চাঞ্চল্যকর অবস্থা, সমুদ্রে উঠেছে তুফান, আর সেই তুফান ওঠানোর যারা মূল নায়ক আমাদের। আমি হাতে নাতে দেখাতে চাই আপনাদেরকে পরিণতিটা কতটা ভয়ঙ্কর যাচ্ছে ভারতের জন্য। ভারতের রুপির মান সর্বনিম্ন এই মুহূর্তে ঐতিহাসিকভাবে। বাংলাদেশ ছোট্ট দেশ হতে পারে, বাট দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ হচ্ছে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ। ইমাজিন দ্যাট। এটাতে বাংলাদেশের একটা লাভ হয়েছে, সেটা হচ্ছে পুরো জাতি আমরা এক। দেশের প্রশ্নে দেশপ্রেমের জন্য আমরা এক জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে বাংলাদেশের লাভ। ওদের তো বাথরুম করার পায়খানা নাই, কয়েকদিন হাগার জন্য গুঁড়ো থাকবে না পেটের মধ্যে, কারণ খাইতে পাবে না, তো গু করতে আসবে, হাগারও দরকার হবে না, বাথরুমেরও দরকার হবে না। এইভাবে মিথ্যা প্রচার করার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা যিনি মমতা ব্যানার্জি কি ব্যবস্থা গ্রহণ করেছেন, কি সুমোটো করেছেন, সেটা আমরা দেখতে চাই। দর্শক, গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং খবর এইমাত্র বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য বড় কোনো সুখবর আসছে, অতএব এটা নিশ্চিত বাংলাদেশের জন্য বড় কিছু করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। পদ্মার নিচে মিসাইল সিটি এমন গোপন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ, যা কল্পনাকেও হার মানায়। শোনা যাচ্ছে এই মিসাইল সিটি এমনভাবে তৈরি হচ্ছে যাতে শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ চালানো যায়। চট্টগ্রাম এবং ঢাকার মাটির নিচে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক এই সামরিক ঘাঁটি। ভারতের প্রতিরক্ষা মহলে এরই মধ্যে ছড়িয়েছে উদ্বেগ। পদ্মার নিচে এমন একটি সামরিক ঘাঁটি তৈরি করা হচ্ছে যা পুরোপুরি আন্ডারগ্রাউন্ড। এতে মজুদ থাকবে অত্যাধুনিক মিসাইল, কমান্ড সেন্টার এবং স্বয়ংক্রিয় লঞ্চ প্যাড। এই ঘাঁটি এমনভাবে পরিকল্পিত যা শত্রুর স্যাটেলাইট নজরদারি থেকে পুরোপুরি অদৃশ্য থাকবে। সেনাবাহিনীর দাবি, এই প্রকল্প বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। চট্টগ্রাম অঞ্চলের ভূরাজনৈতিক গুরুত্বও এই প্রকল্পের একটি বড় কারণ। চট্টগ্রাম থেকে ভারতীয় 7 সিস্টার রাজ্যগুলো খুবই কাছাকাছি। এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো মানে ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করা। বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির পেছনে তুরস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ। তুরস্কের রকেট সেন সংস্থা বাংলাদেশের জন্য উন্নত মিসাইল প্রযুক্তি সরবরাহ করছে, বিশেষ করে TRG-300 মিসাইল, যা 120 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তুরস্কের এই প্রযুক্তি শুধুমাত্র মিসাইল ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বাংলাদেশ আরও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সহযোগিতা শুধু বাংলাদেশ তুরস্ক সম্পর্ককে আরও গভীর করবে না, বরং দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য বদলে দিতে পারে। বাংলাদেশের এই গোপন প্রকল্পের খবরে ভারতের প্রতিরক্ষা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ভারত তাদের গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক ড্রোন এবং স্যাটেলাইট সিস্টেম। ভারতীয় গোয়েন্দাদের মতে, বাংলাদেশের এই প্রকল্প কেবল প্রতিরক্ষার জন্য নয়, এটি এমন একটি কৌশলগত চাল যা শত্রুকে চাপের মধ্যে রাখার জন্য তৈরি করা হয়েছে। চট্টগ্রামের অবস্থান ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর একদম কাছে। এই অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করার অর্থ হল ভারতকে কৌশলগতভাবে চাপের মুখে ফেলা। বিশেষজ্ঞরা বলছেন, চট্টগ্রাম থেকে মিসাইল লঞ্চ করার সময়সীমা অত্যন্ত কম, ফলে যে কোনো আক্রমণ প্রতিহত করা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের কাঠামোতে বড় পরিবর্তন এনেছে। 4টি ভৌগোলিক কমান্ডে সেনাবাহিনীকে ভাগ করা হয়েছে। প্রতিটি কমান্ডের জন্য বিশেষায়িত মিসাইল ইউনিট রাখা হয়েছে। ঢাকা দেশের প্রশাসনিক কেন্দ্র, চট্টগ্রাম ভারতীয় সীমান্ত এবং বঙ্গোপসাগরের জন্য কৌশলগত অঞ্চল, রাজশাহী উত্তরবঙ্গের প্রতিরক্ষা, খুলনা দক্ষিণাঞ্চলের নিরাপত্তা এবং সামুদ্রিক প্রতিরক্ষা,
এই কাঠামো শত্রুর পক্ষে অনুমান করা কঠিন করে তুলবে বাংলাদেশ কোথা থেকে আক্রমণ চালাবে। বাংলাদেশের এই পরিকল্পনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের প্রতিরক্ষা বিভাগ তাদের সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে। অসম, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মতো সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক কামিকাজে ড্রোন। ভারতীয় সেনা কর্মকর্তারা মনে করছেন বাংলাদেশে গোপন সামরিক ঘাঁটি তৈরি হলে তা ভারতীয় সীমান্তে স্থায়ী হুমকি তৈরি করবে। বিশেষ করে চট্টগ্রাম থেকে মিসাইল ছুড়লে ভারতের উত্তর পূর্বাঞ্চল অল্প সময়ের মধ্যেই আঘাতের শিকার হতে পারে। বাংলাদেশের এই মিসাইল সিটি প্রকল্প কি কেবল প্রতিরক্ষার জন্য, নাকি এটি আক্রমণাত্মক প্রস্তুতির অংশ? সামরিক বিশ্লেষকরা বলছেন এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে যেমন শক্তিশালী করছে, তেমনি কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগ ক্রমশ বাড়ছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রকল্পের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এটি আরও রহস্যময় হয়ে উঠেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতার ভারতের প্রতিরক্ষা বিভাগ বেশ উদ্বিগ্ন। ভারত মনে করছে বাংলাদেশের ভেতরে সামরিক শক্তি বাড়ানোর এই পরিকল্পনা শুধুই প্রতিরক্ষামূলক নয়, বরং দক্ষিণ এশিয়ায় নতুন করে শক্তির ভারসাম্য পরিবর্তনের অংশ। বিশেষ করে চট্টগ্রামে গোপন মিসাইল সিটির অবস্থান ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিচ্ছে। তবে বাংলাদেশের এই পদক্ষেপ কেবলমাত্র জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষার জন্য, নাকি এটি একটি আঞ্চলিক কৌশলগত সিদ্ধান্ত, এই প্রশ্ন এখনও ভারতের জন্য রহস্যময়। ভারতের গোয়েন্দা বিভাগ জানাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এই প্রকল্প বাস্তবায়নে সরাসরি বিদেশি সহায়তা নিচ্ছে। বিশেষ করে তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি ভারতের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। ভারত মনে করছে যদি এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয় তবে এটি শুধু ভারতের সীমান্তেই নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার প্রেক্ষাপটে নতুন উত্তেজনা সৃষ্টি করবে। মজার ব্যাপারটা হলো, একটা কথা আছে আমাদের কুমিল্লার ভাষায়, ক্ষেতের চাক্কা খেতে ভাঙে লাইলে তোলে না। তাহলে আপনার হাতে যখন ক্ষমতা ছিল, আপনি ক্ষমতাকে প্রয়োগ করে যা যা করছেন, সময়ের পরিবর্তনে একই জিনিসগুলো আবার আপনার সাথেই ঘটা শুরু করেছে। তো মানুষের মধ্যে স্বাভাবিক একটা কি বলছে কমন চরিত্র আছে। যখন আমি অন্যায় করি আমার কাছে মনে হয় না এটা তো ন্যাচারাল বা এটা নর্মাল, আর আমার সাথে যখন অন্যায় হয় তখন মনে হয় যে তার উপরে খোদার গজব পড়ুক, বিষয়টা অনেকটা এরকম টাইপেরই। তো যাই হোক, এই মুহূর্তে সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ একটা অস্ত্র ছিল বাংলাদেশের মানুষকে বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে, পরিকল্পিতভাবে হোক অথবা সামহাও ফোন আলাপগুলা ফাঁস করা হোক, যেভাবেই হোক তার ফোন আলাপগুলো নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বা আগ্রহ ছিল। আর এই ফোন আলাপগুলো বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কখনো এরকম দোলাইতো, আবার কখনো ধরেন কাঁপাইতো। এই যখন সিচুয়েশন, সরকার তো পড়ছে হার্ডলাইনে যে আসলে পরিস্থিতি যেভাবেই হোক কন্ট্রোল করতে হবে। কয়েকবার চেষ্টা করছে হয়তো ভারতের সাথে, আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন, তিনি তো চুপ থাকছেন না, বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন। আর এই বক্তব্যগুলো বাংলাদেশের মূল স্ট্রিমিং যে মিডিয়া আছে, গণমাধ্যম আছে, ইউটিউব, ফেসবুকে প্রচারিত হতো। তো এখন দিন শেষে শেখ হাসিনার জন্য একদম ফাইনালি 16 ঘাটে আটকানোর জন্য নতুন সিদ্ধান্ত আসছে। তবে এই সিদ্ধান্তটা বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল, একসময় জামাতের জন্য ছিল। লাস্ট 15 বছরের অধিকাংশ সময় তারেক রহমানের কোনো বক্তব্য দেশের মিডিয়া প্রচার করে নাই, এখন ঢুকলেই জামাত আর বিএনপির বক্তব্য। তো এবার এই ফাঁদে শেখ হাসিনাকে আটকানো হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য। তবে এখানে শব্দটার মধ্যে একটা ইস্যু আছে, বিদ্বেষমূলক। তিনি যদি দেশ জাতির উদ্দেশ্যে কোনো পজিটিভ বক্তব্য দেন, সম্ভবত সেটা প্রচার করা যাবে, কারণ এখানে কোরআন কোড বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। ওই যে টুস করে ঢুকে পড়বো, অথবা ওই যে কি বলে ট্রাম্পের ছবিটা লাগে বা ছবি থাকে না, এরকম যে ভেজাইলা বক্তব্যগুলো, ওই রকম বক্তব্যগুলো গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব এবং টুইটার, সাবেক বর্তমানে এক্স, সেখানে প্রচার না করতে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটা আওয়ামী লীগের আমলে করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো আমাদের গতকালকে বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে আপনার এই আদেশ দেওয়া হয়েছে। এছাড়া এই বিষয়ে মানে এই স্ট্রিমিং যেগুলো আছে বা মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলোকে যারা কন্ট্রোল করে সরকারের যে সেক্টর, সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সেই সঙ্গে আগে যত বক্তব্য তিনি দিয়েছেন, মানে গেল বেশ কয়েকটা বক্তব্য, সেই বক্তব্যগুলো আপনার এই মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে, তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মাননীয় আদালত। ভবিষ্যতে যেন শেখ হাসিনার কোনো ধরনের হেট স্পিচ সম্প্রচার বা প্রকাশ না হয়। তার মানে পজিটিভ বক্তব্য দিলে সেটা গণমাধ্যম প্রকাশ করতে পারবে। হেট স্পিচ বলা হয়েছে মানে ঘৃণামূলক, বিদ্বেষমূলক অথবা ভেজালমূলক যে সকল বক্তব্য আছে, সেগুলো যেন সম্প্রচার বা প্রকাশ না হয়, সেই জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন। ট্রাইব্যুনাল আরও বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না, তারা ভয় আসবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলছেন, আমরা আবেদনটি করেছিলাম একজন আসামির হেড স্পিচের বিষয়ে, তিনি হলেন শেখ হাসিনা, কারণ এখন পর্যন্ত শুধু ওনার হেড স্পিচগুলো আমাদের কাছে আছে, যেগুলোর প্রমাণ পেয়েছি, এগুলো তদন্তকে বাধাগ্রস্ত করবে। তো আপনার অলরেডি এই ইস্যুতে ফেসবুক, এক্স, ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। এখন এটা যদি পৌঁছানো হয়, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানেও কিন্তু ওনার কোনো বক্তব্য সম্ভবত প্রচার করতে পারবে না। ইউটিউব বা মেটা তাদের কমিউনিটির অংশ হিসাবে
হয়তোবা এই ভিডিওগুলো আপলোড করতে দেবে না, বা দিলে কয়েক ঘন্টা পরে সেগুলো অটো ডিলিট হয়ে যাবে। দৃশ্যপটটা জাস্ট হচ্ছে 6 মাস আগে পড়ে, মানে গেল 6 মাস আগে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা, তারপর হচ্ছে জামাতের কোনো বক্তব্য প্রচার করা, যেমন কষ্টসাধ্য দুঃসাধ্য ছিল টেলিভিশন করে নাই, ঠিক সেম জিনিসটাই এখন শেখ হাসিনার জন্য সামনে চলে আসছে। দেখা যাক এখন আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে করেন। দর্শক, ভারতের সঙ্গে বাংলাদেশের যখন সম্পর্কের টানাপোড়েন চলছে, উত্তপ্ত একটি পরিস্থিতি, যখন সবগুলো রাজনৈতিক দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে, ঠিক তখন পাকিস্তান এবং চীনের রাষ্ট্রদূত দৌড়ঝাঁপ করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসায়। এটি খুবই সিগনিফিক্যান্ট যে কেন চীন এবং পাকিস্তানের রাষ্ট্রদূত তৎপর হলেন। যদিও খবর হচ্ছে পুরোটাই সৌজন্য সাক্ষাৎ, কিন্তু সবাই জানেন যে এই সৌজন্য সাক্ষাৎকার আড়ালে রাজনীতি আছে এবং সেটাই সঙ্গত। ভারতের এই আচরণ স্বাভাবিকভাবে অন্য প্রতিবেশী দেশ যারা একটু দূরে অবস্থান করছেন, কিন্তু যারা এশিয়ার অন্যতম শক্তির দেশ, তারা এই সুযোগটা নেবে, এটাই স্বাভাবিক। হয়তো ভারত যত দূরে সরে যাচ্ছে, ভারত যত চাপ সৃষ্টি করছে, তত বেশি কাছে আসার চেষ্টা করছে চীন এবং পাকিস্তান। এই সাক্ষাৎ হয়তো তারই একটি অংশ। দর্শক, এখানে খবর একটি বলি, খুবই সিগনিফিক্যান্ট। খালেদা জিয়ার বাসায় চীনা রাষ্ট্রদূত দিলেন বিশেষ উপহার। একটি উপহার দেখা যাচ্ছে, একটি বিশেষ উপহার। কি সেই উপহার আমরা দেখি। বুধবার সন্ধ্যা 7:30টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে। সোয়া ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। খেয়াল করেন, সৌজন্য সাক্ষাৎ, তার লেন্থ হচ্ছে সোয়া ঘণ্টা। সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এবং ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে খালেদা জিয়াকে চীনের ঐতিহ্যের চিত্র দেয়াল টাঙানো ব্যানার উপহার দেন রাষ্ট্রদূত। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান এই তথ্য জানান। ছাত্র জনতার আন্দোলনে গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরদিন নির্বাহী আদেশে মুক্তি পেয়েছিলেন বেগম খালেদা জিয়া। এরপর গত 5ই সেপ্টেম্বর ব্রিটিশ হাইকমিশনার সারাকু, 25শে নভেম্বর সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ সাই আল দুহাইলান আসেন এবং 3রা ডিসেম্বর হাইকমিশনার সৈয়দ আহমেদ ফারুক বিএনপি চেয়ারপারসন সাথে সাক্ষাৎ করতে ফিরোজায় এসেছিলেন। দর্শক, খেয়াল করেন, এর মধ্যে কিন্তু সৌদি রাষ্ট্রদূত তাকে উমরা হজের জন্য দাওয়াত দিয়েছেন। সেখানে রাষ্ট্রীয় মর্যাদা পাবেন যখন বেগম খালেদা জিয়া উমরা করতে যাবেন। সম্ভবত 12 বা 13 ডিসেম্বর যাবেন এবং সেখান থেকে উমরা শেষ করে তিনি লন্ডনে যাবেন। তো পুরো বিষয়টা সৌদি সরকার দেখভাল করছেন এবং তার রাষ্ট্রদূতকে বেগম খালেদা জিয়ার কাছে পাঠিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে বিশেষ উপহার দেয়া, সোয়া ঘন্টা চীনের রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়ার বাসায় থাকা, এটা খুবই সিগনিফিক্যান্ট। অন্যদিকে আরও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে খালেদা জিয়ার সাথে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ। এখানে খবরে বলা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক মঙ্গলবার। দেখেন, মঙ্গলবার এসছেন পাকিস্তানের হাই কমিশনার, আর বুধবার চীন, মানে পরপর 2 দিন দুটি গুরুত্বপূর্ণ দেশ, যেই দুটি গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে চিরবৈরী ভারতের, সেই দুটি দেশের প্রতিনিধি এসে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে। সাক্ষাতের সময় যথারীতি AZM জাহিদ হোসেন এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। পরে জাহিদ হোসেন বলেন, পাকিস্তানের হাইকমিশনার ম্যাডামের সাথে কুশল বিনিময় করেন, ওনার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। এই দুইজনই সৌজন্য সাক্ষাৎ, স্বাস্থ্যের খোঁজখবর, এটা যেমন সত্য, তেমনি সত্য যে চীন এবং পাকিস্তান বাংলাদেশের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক রিবিল্ড করতে চায়। যে সম্পর্কটা দীর্ঘ সময় ধরে বিচ্ছেদ ছিল, 15 বছর ধরে। চীন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সঙ্গে উন্নয়ন সহযোগী ছিল, অর্থাৎ ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক ছিল, কিন্তু কোনো রাজনৈতিক সম্পর্ক ছিল না। কিন্তু ভারত এখন যেহেতু বাংলাদেশকে ক্রমাগতভাবে কোণঠাসা করছে, চাপ দিচ্ছে, সুতরাং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটটা তারা মেনে নিতে পারছে না। সেই মেনে নিতে না পারার কারণে যেই ব্যবধান এবং সাম্প্রতিক সময় ভারত যে অব্যাহতভাবে নানা রকম বিদ্বেষপূর্ণ আচরণ করছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ বেশ কিছু কর্মকাণ্ড করছে, তার ফলে কিন্তু বাংলাদেশের দরকার নতুন বন্ধু এবং অবশ্যই সেটা শক্তিশালী হবে। সেই ক্ষেত্রে চীন, এরপর পাকিস্তান অন্যতম। এই দুই দেশের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক আবার গভীর হয়,
তাহলে কিন্তু একটা ভারসাম্য তৈরি হবে এবং ভারত যা খুশি তাই করবে, তেমনটা কিন্তু সম্ভব হবে না। দর্শক, আমরা বলে যাই ৭১-এর রাজাকারের মতো এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। এটা কি সেই পাকিস্তান পেয়েছেন আপনি? এটা পাকিস্তান নেই আর, আমরা এখন বাংলাদেশের, আমরা বাংলাদেশের নাগরিক। আপনি যদি পাকিস্তানে থাকতেন কিংবা হাসিনা যদি থাকতো, তাহলে আপনার মনে মতো করে আমাদেরকে পরিচালনা করতে পারতেন। আমরা এমন এক জেনারেশনে আছি, জেন জেড জেনারেশন শুনেছেন? হয়তো আপনি শুনেন নাই, একটু স্টাডি করেন এই বিষয়ে আমরা কোন জেনারেশনে আছি। আপনাকে উল্টো করে ঝোলাবো বলছি তো। আপনি দেশে আসেন, আপনার যদি ভিসা লাগে, বাংলাদেশ গভর্নমেন্ট যদি ভিসা না দেয় আপনাকে, ভিসা দেওয়ার জন্য যা যা করা লাগে আমরাই করে দিব। আপনি আসেন, আপনাকে একটু ঝুলাতে চাই আমরা। আপনার বিচি আছে কিনা একটু অপারেশন করে দেখতে চাই আমরা। ওই পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের বাংলাদেশের হিন্দু ভাইদেরকে দেখেছিল না যে আপনি সুন্নত করেছেন কিনা, আপনাকে একটু দেখতে চাই আমরা। বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো বন্ধ করেন। আমি বারবার বলছি, আপনার ভারতের নাগরিকরা ভাই, আপনারা সাবধান হন, তাকে গণধোলাই দেন। তা না হলে এই যে আজকে দেখলাম আমাদের বেনাপুল বন্দরে আমার বাংলাদেশের যে ভাইরা আছে বেনাপুল বন্দরে, এরা রিল্যাক্স মুডে আছে। লোকে যাচ্ছে না, ঘুরতে যাচ্ছে না, চিকিৎসা করতে যাচ্ছে না, আপনার ওই বন্দর থেকে পণ্য আসছে না, ওরা রিল্যাক্সে আছে এখন। আগামীতে মায়ানমারের যে ট্রানজিট আছে, এই ট্রানজিট চালু হবে আগামীতে, খুব কাছে আমাদের দেশের সাথে বর্ডার আছে। তোমাদের কাছ থেকে কিচ্ছু নিয়ে আসবো না আমরা, দরকার নাই। এই জন্য সময় থাকতে ভালো হয়ে যান এবং আমাদের বাংলাদেশের সাথে এই যে বন্যায় পানি ভাসান না, এগুলো বন্ধ করেন। তিস্তার পানি আমাদের যখন দরকার তখন দিবেন, যখন দরকার নেই আপনারা নিয়ে যান, সমস্যা নেই। তারপরও আমাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখার জন্য আপনাদের দেশের সরকারকে আপনার প্রেসার দেন। এটা মোদী সরকার বলেন, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, যারাই এসেছে, আপনাদের দেশের পররাষ্ট্রনীতি ঠিক নাই বলে আজকে পাকিস্তান আপনাকে দেখতে পারে না, আপনাকে ভুটান দেখতে পারে না, আপনাকে শ্রীলঙ্কা দেখতে পারে না, আপনাকে চায়না দেখতে পারে না। আপনি যদি বলেন নেপালে হচ্ছে আপনার 80% হিন্দু, তাহলে হিন্দুদের সাথে আপনাদের ভালো সম্পর্ক, নেপালের সাথে আপনার ভালো সম্পর্ক নাই কেন? আপনার তো হিন্দু তাই না? আমরা না হয় মুসলমান কিংবা অন্যান্য সংখ্যা মানে মিক্স হয়ে আছি বাংলাদেশের। এই জন্য আপনারা বলছেন বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতন নিপীড়ন হচ্ছে, প্রপাগান্ডা ছড়াচ্ছেন। কিন্তু আপনার নেপালের নাগরিকরা আপনাকে প্রত্যাখ্যান করেছে কেন, ভারতকে প্রত্যাখ্যান করেছে কেন? একমাত্র কারণ আপনার দেশের সরকারের পররাষ্ট্রনীতি ঠিক নাই। এই কারণে আপনারা প্রেশার দেন, বিজেপি বলেন, কংগ্রেস বলেন, যে সরকারই আসুক না কেন, যাতে করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে ভালো সম্পর্ক রাখে। যখন ফ্যাসিস্ট হাসিনাকে আমরা তাড়িয়েছি, আমরা সবাই মিলে একটু তাড়িয়েছি, তাই না? এটা বিএনপি, জামাত, শিবির কিংবা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কেউ কারো চোখে দেখায়নি। আমরা একটাই সবাই মিলে চিন্তা করেছিলাম, এই হাসিনাকে তাড়াতে হবে। এই হাসিনাকে তাড়াতে পারলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে চলতে পারবো, আমরা আমাদের মতো করে বাঁচতে পারবো। এই জন্য আমরা তাড়িয়েছি। এখন তাড়ানোর পরে এখন হাসিনা মরণ কামড় দিয়ে বাংলাদেশে আবার সে কুক্ষিগত করার জন্য সে আবার ফিরে আসতে চায়। ফিরে আসার টুলস হিসেবে ছিল সংখ্যালঘুরা। এই সংখ্যালঘুদের মধ্যে ইসকন ছিল সবচেয়ে স্ট্রং একটা টুল ছিল, এবং হিন্দু যে নাগরিক জোট আছে, এই জোটটাই ওরাই ছিল শক্তিশালী জোট। এখন এরা চেষ্টা করেছে হিন্দু এই ইসকনকে ব্যবহার করে এবং হিন্দু বা সংখ্যালঘুদেরকে ব্যবহার করার ক্ষমতায় আসা যায় কিনা। কিন্তু আমার দেশের সাধারণ হিন্দু যারা আছে এই ফাঁদে পা দেয়নি, এবং যারা বৌদ্ধ খ্রিস্টান আছে এরাও ফাঁদে পা দেয়নি। এই জন্য আওয়ামী লীগ যে শেখ হাসিনা যে ইসকনের মাধ্যমে একটা দেশে প্রপাগান্ডা ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করে ক্ষমতায় আসার চেষ্টা করেছে, এই চেষ্টাই ধুলির সাথে মাটির সাথে মিশে গেছে। ভারতের কোনো প্রতিবেশী তাদের সঙ্গে নেই, মন্তব্য রুহুল কবির রেজভির। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র